শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের দরিদ্র সেবা নীতি ও অনুশীলন, কোর্স কোড 232107। আজকে তোমাদের পড়াবো দ্বিতীয় অধ্যায়, দারিদ্র্য হ্রাসকরণ দৃষ্টিভঙ্গি, দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশ। আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আমার মেল আইডি ifat67@yahoo.com। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের যে বিষয়গুলো পড়াবো: দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ, দারিদ্র্যের কাঠামোগত বৃত্তবাদী তত্ত্ব, দারিদ্র্যের সাংস্কৃতিক বৃত্তবাদী তত্ত্ব, দারিদ্র্যের অবস্থানগত সীমাবদ্ধতা মতবাদ। দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদটা কি সেটা আমরা জানব। অসমতা বা দারিদ্র্য সমস্যার ক্ষেত্রে সমাজবিজ্ঞানে বৃত্তবাদী মতবাদের অস্তিত্ব লক্ষ্য করা যায়। কি বলছে এখানে? যে সমাজে অসমতা বা দারিদ্র্য সমস্যা রয়েছে সেই সমাজে সমাজবিজ্ঞানীরা এই বৃত্তবাদী মতবাদটা সম্পর্কে অস্তিত্ব লক্ষ্য করেছে, এই অস্তিত্ব নিয়ে আলোচনা করেছে। এটা মূলত অর্থনৈতিক বিভিন্ন তত্ত্বের সাথে সম্পর্কিত। অর্থনীতির সাথে যে ধরনের তত্ত্ব আছে সেটার সাথে সম্পর্কিত হচ্ছে দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদ। এটা অর্থনৈতিক অবস্থা পুনরুত্থান বা ফিরিয়ে আনার জন্য প্রবর্তিত হয়ে থাকে। অর্থনৈতিক অবস্থা যেখানে পুনরায় উদ্ধার করা যাবে এবং আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে, সেই জন্য কিন্তু এটা প্রবর্তিত হয়ে থাকে। বিভিন্ন পেশা গুরুত্বের উপর এবং তার মধ্যে যে বৈষম্য লক্ষ্য করা যায় তার উপর এখানে বিভিন্ন অনুমিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কি হয়েছে? যে বিভিন্ন পেশাজীবী মানুষ রয়েছে যারা, তাদের ভিতরে যে বৈষম্য রয়েছে, শ্রেণী বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, এই বৈষম্যগুলোর উপরে বিভিন্ন ধরনের অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই তত্ত্বটা মূলত শুরু হয়েছে যে এইরূপ নির্দেশনার দিকে যে প্রত্যেকের সমাজের বিভিন্ন সামাজিক মর্যাদা বা অবস্থান আছে। সমাজে কিন্তু প্রতিটা মানুষের আলাদা আলাদা মর্যাদা আছে, অবস্থান আছে। প্রত্যেকটা মানুষের তার কিন্তু নিজস্ব একটা মর্যাদা নিয়ে বসবাস করে, যেটা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তত্ত্বের কেন্দ্রীয় বিন্দু হলো পেশনার প্রতি মনোনিবেশ করেছে। এখানে কি করেছে? যে পেশনার প্রতি বেশি মনোনিবেশ করেছে। এখানে যে কথাগুলো বলা হয়েছে যে এই তত্ত্বে কিছু ব্যাখ্যা করা যায় যে সাধারণভাবে এটা পৌঁছানোর জন্য, ধরো কোনো একটা গার্মেন্টসে কিংবা কোথাও যদি তোমার কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার কিন্তু অধিক কোনো কিছু প্রদান করে বা কোনো অংশ কিন্তু ম্যানেজারের উপর ক্ষমতাটা বেশি থাকে, ম্যানেজারের উপর ক্ষমতা বেশি থাকে শ্রমিকদের চেয়ে, কারণ শ্রমিকদের চেয়ে তার শক্তি বেশি থাকে। সে কিন্তু ইচ্ছা করলে যে কোনো কিছু, যে কোনো ক্ষমতা, সিদ্ধান্ত সে নিতে পারে, সে সিদ্ধান্ত নিতে পারে। যেহেতু তার ক্ষমতা বেশি, শ্রমিকদের চেয়ে ম্যানেজারের ক্ষমতাটা বেশি, সে ইচ্ছা করলে সিদ্ধান্ত নিতে পারে। ভালো, তার ভিতরে কিন্তু ম্যানেজারের ভিতরে আবার কেউ ভালো আছে, কেউ খারাপ আছে। ইচ্ছা করলে যে এটা কিন্তু সহজে পার্থক্য করা যায় যে অধিক ক্ষমতা কার বেশি। সে যদি যতই ক্ষমতাশীল হোক না কেন, ইচ্ছা করলে কিন্তু তোমার শ্রমিকের উপর এটা চাপিয়ে দিতে পারবে না। এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। ম্যানেজার শ্রমিকদের সর্বোচ্চ উৎপাদন দিতে পারে, তাদের কাছ থেকে তাদের দিয়ে অনেক বেশি উপার্জন করে আনতে পারে, এটা কিন্তু সম্ভব। কিন্তু ইচ্ছা করলে যে কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে পারবে না। সম্পদ বন্টনের অসমতা বা বার্ষিক নীতির আয়ের উপর কিন্তু এটা অনেক বেশি প্রভাব বিস্তার করে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদটা কি। এটা জানবো যে দারিদ্র্যের বৃত্তবাদী মতবাদের কিছু বৈশিষ্ট্য আমরা জানবো। এই বৈশিষ্ট্যগুলো কেমন? ইহা বৈজ্ঞানিক পদ্ধতির উপর গুরুত্ব আরোপ করে। যে কাজগুলো করে, যে তোমার মতবাদ বা বৃত্তবাদী যে তত্ত্বটা প্রয়োগ করেছে, এটা কিন্তু একটা বৈজ্ঞানিক পদ্ধতির উপর গুরুত্ব প্রদান করে। বৈজ্ঞানিক যে পদ্ধতি আছে এটাই কিন্তু বেশি অ্যাপ্লাই করে। তারপরে এটা কাজে লাক্সয় একটি বস্তুগত অ্যাপ্রোচ, সামাজিক বিশ্বকে বোঝার জন্য, পুরো বিশ্বটাকে বোঝার জন্য কি করতে হবে? সেই বস্তুগত অ্যাপ্রোচটা লাক্সই হতে হবে।
তারপরে হচ্ছে দারিদ্র্যের বিত্তবাদী আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ইহা গবেষকের পক্ষে যুক্তি প্রদর্শন করে। যুক্তি ছাড়া কিন্তু গবেষক কিন্তু যুক্তি ছাড়া কোনো কাজ করবে না। সেজন্য দারিদ্র্যের বিত্তবাদী মতবাদটা কি করে, গবেষকের পক্ষে যুক্তি প্রদর্শন করে। লক্ষ্যের উপর এটা গুরুত্ব প্রদান করে। কোন লক্ষ্যের উপর? যে কোনো কিছুতে একটা লক্ষ্য থাকে, তাই না? দারিদ্র্য বিত্তবাদী মতবাদের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যের উপর গুরুত্ব প্রদান করে। তারপর স্থিতিশীলতা। স্থিতিশীলতা তো বুঝো, যে কোনো জিনিসের স্থিতি, এটার উপর কিন্তু গুরুত্ব প্রদান করে। সমাজের যে স্থিতিশীলতা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি গুরুত্ব প্রদান করে। তারপরে বৃহত্তর যে সমাজ রয়েছে, বৃহত্তর সমাজে সিদ্ধান্ত গ্রহীতা হিসেবে ব্যক্তির উপর নির্দেশ প্রদান করে। তাহলে আমরা জানলাম যে দারিদ্র্যের বিত্তবাদী মতবাদের বৈশিষ্ট্যটা কি। এবার আমরা পরের টপিকসে চলে যাব। পরের টপিকসটা হচ্ছে যে দারিদ্র্যের কাঠামোগত বিত্তবাদী তত্ত্ব। দারিদ্র্যের কাঠামোগত বিত্তবাদী তত্ত্বটা কি সেটা আমরা জানবো। দারিদ্র্যের কাঠামোগত বিত্তবাদী তত্ত্ব একটা বিষয়, এটা একটা হচ্ছে ব্যষ্টিক পর্যায়ের বিষয়ও বলা যেতে পারে। যে দারিদ্র্যের কাঠামোগত বিত্তবাদী তত্ত্বটা একটা ব্যষ্টিক পর্যায়ের বিষয়, যেখানে বিশ্বাস করা হয় যে সমাজ একটি সাংগঠনিক, সামাজিক বিভিন্ন সংগঠনের দ্বারা সুসংগঠিতভাবে সাজানো। তার মানে কি, সমাজ কিন্তু একটা সংগঠিত প্রতিষ্ঠান এবং সুসংঘবদ্ধভাবে বা সুসংগঠিতভাবে এটা সাজানো গোছানো। সমাজটা কি থাকে, গোছানো থাকে না? সেখানে কিন্তু এই প্রতিষ্ঠানটা, সংগঠনগুলোর ভিতরে আছে শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান, স্কুল কলেজ যেটা, তারপরে হচ্ছে তোমার ধর্মীয় অর্থনীতি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ মন্দির, এই ধরনের প্রতিষ্ঠান। তাহলে কি, এগুলো কিন্তু একটা কাঠামোর উপর গড়ে ওঠে, ঠিক আছে? তাহলে তার প্রথম কাজ ছিল যে সমাজের মধ্যে ভারসাম্য স্থাপন করা। কি করা? যে সমাজের ভিতরে একটা ভারসাম্য স্থাপন করতে হবে। ভারসাম্য ছাড়া কিন্তু এটা কোনোভাবে করা সম্ভব না। তাহলে প্রকৃতি সমাজের ভারসাম্যের জন্য চেষ্টা করেন। এভাবে যখন সমাজের অবস্থা পরিবর্তন হয়, তার ফলে সমাজের যে সামাজিক যে কাঠামো রয়েছে, কাঠামোতে ভারসাম্য হারিয়ে যায়, তখন কাজ হলো সমাজের ভারসাম্য ফিরিয়ে আনা। সমাজের ভারসাম্যগুলো ফিরিয়ে আনার জন্য কিন্তু এই যে দারিদ্র্যের যে কাঠামোগত বিত্তবাদী তত্ত্ব, এটা কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করে। সেই এইগুলো সম্পর্কে, এই যে ভারসাম্য ফিরিয়ে আনার জন্য, এটার জন্য ফ্রান্সের সমাজবিজ্ঞানী এমিল ডুরখাইম সমাজের 4টি বিষয়ের প্রতি খুব আগ্রহ প্রকাশ করেন। কি কি বিষয়? কেন সমাজগুলো সংগঠিত এবং কোন বিষয় তাদেরকে একত্রিত করতে সাহায্য করে। একটা সময় ছিল যে তখন কিন্তু মানুষের ভিতরে সম্প্রীতি ছিল, ভালোবাসা ছিল, শ্রদ্ধাবোধ ছিল, একত্রে মানে সবাই একসাথে মিলেমিশে বসবাস করত এবং একসাথে কাজ করত, শিকার করত। তার মধ্যে কি হতো, এর মাধ্যমে যে শিকার করতো, সবাই শিকার করে নিয়ে এসে একসাথে একত্রিত হয়ে সবাই খাওয়া দাওয়া করতো, একজন আরেকজনকে সাহায্য করতো। যেখানে দুর্বল অসুস্থ লোক, তাদেরকে কিন্তু যে শিকার করে আনতো, এটা সবাই মিলেমিশে একত্রিত হয়ে খাওয়া দাওয়া করতো। এখানে এই যে তারাই কিন্তু ধর্মকর্ম নিজেরা মিলেই কিন্তু এগুলো পরিচালনা করত। তারপরে ধর্ম গেল, এটা হলো আত্মহত্যা। এই আত্মহত্যাটা কিন্তু এমিল ডুরখাইম এই আত্মহত্যা নিয়ে কাজ করেন। মূলত সমাজ ব্যবস্থার বিভিন্ন যে কাঠামো আছে, কাঠামোর দুর্বল চিত্রের মানুষ কিন্তু আত্মহত্যা করে। মানুষের ভিতরে যখন সে নিজেকে একাকিত্ব বোধ করে, কোনোভাবে সে মনে করে না যে তার যে সমস্যা সেখান থেকে সে বের হতে পারবে, তখনই কিন্তু এই আত্মহত্যার যে সিচুয়েশনটা সেটা কিন্তু সৃষ্টি হয়। তখন আস্তে আস্তে কি করে, মানুষ আত্মহত্যার দিকে চলে যায়। যে ভ্রাতৃত্ববোধ যখন থাকে না, ধর্মর ভয় যখন থাকে না, তখন কিন্তু মানুষ আত্মহত্যার দিকে চলে যায়। সেজন্য এমিল ডুরখাইম এই 4টা বিষয় নিয়ে কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়েছে, আগ্রহ প্রকাশ করেছে এই যে দারিদ্র্যের কাঠামোগত বিত্তবাদী তত্ত্বে। তারপরে হচ্ছে বিচ্যুতি বা অপরাধ। তখন কিন্তু আস্তে আস্তে মানুষ অপরাধের সাথে জড়িয়ে যেতে শুরু করে। যখন সমাজে দেখা যায় যে নিজে নিরাপত্তাহীনতায় ভোগে, তখন কিন্তু যে কোনো ধরনের অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে পড়তে পারে। ঠিক আছে? তারপর হলো দারিদ্র্যের সাংস্কৃতিক বিত্তবাদী তত্ত্ব। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব, দারিদ্র্যের সাংস্কৃতিক বিত্তবাদী মতবাদ। এই দারিদ্র্যের সাংস্কৃতিক বিত্তবাদী মতবাদটা হচ্ছে, দারিদ্র্যের সংস্কৃতি হলো কিন্তু একটি সামাজিক তত্ত্ব যা দারিদ্র্য চক্রের একটি বর্ধিত অংশ। আমরা তো জানি যে দারিদ্র্যের একটা চক্র আছে, এই চক্রটা কি করে, ক্রমানুসারে কিন্তু ঘুরতে থাকে।
এই যে দারিদ্র্যের সংস্কৃতি একটা সামাজিক তত্ত্ব, এটা দারিদ্র্যের চক্র একটা বর্ধিত অংশ। একটা অংশ 1960 সালের দিকে এটা কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা বাড়ে। কত সালের দিকে? 1960 সালের দিকে এটা জনপ্রিয়তা বাড়তে থাকে। এখানে এই যে দারিদ্র্যের যে সংস্কৃতির কথা বলছে, আমেরিকার অ্যানথ্রোপোলজিস্ট অস্কার লুইসের মতে দারিদ্র্যের সংস্কৃতি হলো বিরতিহীন দারিদ্র্য। বিরতিহীন বলতে কি বোঝাইছে? তার মানে একটা জিনিস বিরতিহীনভাবে চলতেই থাকে, একটার পর একটা পর্যায়ক্রমে, ঠিক না? ইহা নীতির একটা মানে এই নীতিটা থেকে বোঝায় যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত বিরতিহীনভাবে চলতে থাকে। দারিদ্রটা কি করে? যে একের পর এক কন্টিনিউয়াসলি চলতে, যারা দারিদ্র আছে তারা কিন্তু দিনের পর দিন দারিদ্র বিরাজ করে, তারা দারিদ্রের ভিতরেই আবর্তিত থাকে, ইচ্ছা করলে কিন্তু সেখান থেকে তারা বের হয়ে চলে আসতে পারে না। তার মানে এই দারিদ্রের সংস্কৃতিটা থেকে লুইস বোঝাইছে যে এটা একটা বিরতিহীন দারিদ্র, এটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম চলতেই পারে। আর এটা কিন্তু প্রভাব বিস্তার করে কাদের উপর? শিশুদের উপর। শিশুরা কিন্তু এটা বেশি ক্যারি করে, যে তাদের ধারণা তারা গরিব হয়ে জন্ম করছে, গরিব হয়ে মারা যাবে, গরিবই তাদের। এই যে একই সাথে যে বস্তির যে শিশুরা আছে যাদের বয়স ধরো 6-7 বছরের মতো, তারা কিন্তু সচরাচর তাদের এই যে উপসংস্কৃতি আছে তা কিন্তু গ্রহণ করে। তারা মনে করে যে দরিদ্রতা এটা তাদের জন্মগত অধিকার, এরকম একটা ধারণা তাদের ভিতরে থাকে। মূল মূল্যবোধ যেটা, সেটা থেকে কিন্তু তারা সরে আসে এবং সমাজের মধ্যে যে সকল সুযোগ সুবিধা পাওয়ার দরকার তা কিন্তু পরিপূর্ণভাবে তারা পায় না। তাদের যে অবস্থার উন্নয়ন ঘটাতে হবে সেটা কিন্তু তাদের খুব একটা কাজে আসে না, জীবনের উপর প্রভাব বিস্তার করে। এই অভাবটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে আসে। সেই জন্য এই যে লুইস এই কথাগুলো বলেছে, ঠিক আছে? তিনি আরও বলেন যে উন্নয়নশীল দেশ বা যে সকল দেশ শিল্পোন্নয়নের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে চলে তাদের কথা বিবেচনা করে, কিন্তু সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উদাহরণস্বরূপ আমরা দু একটা বলতে পারি, যেরকম খুব কষ্টের কাজ তাদের মনোভাব বৃদ্ধি করে এবং কাজের বাইরে তাদের সন্তুষ্টি করা হয়। এই লুইস শিশুদের নিয়ে আরও কিন্তু 4টা বিষয় সংযুক্ত করেছে। এখানে কিন্তু বেকারত্বের হার, এটাও কিন্তু দারিদ্র্যের জন্য অনেক বড় ভূমিকা পালন করে। বেকার থাকলে তারা কি, তাদের যে শিক্ষা ব্যবস্থা এমনিতেই তাদের মৌলমানবিক চাহিদা পূরণ করতে পারে না, শিক্ষার সুযোগ কম, নিম্নমানের বাড়ি, শিক্ষা পর্যাপ্ত সামাজিক সুযোগের স্বল্পতা, চাকরির সুযোগ সুবিধার অভাব, এসবের কারণে কিন্তু বেকারত্বের হার দিন দিন বেড়ে যায়। একটা মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভোগে, তারপরে যে বর্ণবাদী বৈষম্য, তারপরে বিভিন্ন ধরনের যে দারিদ্র্যের মনোভাব ব্যবহার, এগুলো কিন্তু দারিদ্র্যের আরেকটা কারণ, দারিদ্র্যের উপর দিক নির্দেশনা করে। সাংস্কৃতিক বিষয় সবচেয়ে বড় দিক হচ্ছে এই যে দিন দিন কি করে, সবাই কিন্তু বেকারত্বের শিকার হয়, বেকারত্বের হার বেড়ে যায়। তারপরে কি অপরাধ, যখন মানুষের তার মৌলমানবিক চাহিদা ঠিকভাবে পূরণ করতে পারে না, তখন কি তার ভিতরে অপরাধ বোধের জন্ম দেয় এবং সে অপরাধে জড়িয়ে পড়তে শুরু করে দেয়, ঠিক আছে? তারপরে স্কুল থেকে ঝরে পড়ার হার, যখন তুমি তোমার মৌলমানবিক চাহিদা পূরণ করতে পারবে না, এই যে দারিদ্র গোষ্ঠী দারিদ্র সাংস্কৃতিক বৃত্তবাদী তত্ত্বে এখানে কিন্তু যে মৌলমানবিক যে চাহিদা পূরণ করার কথা সেটা কিন্তু ঠিকভাবে পাচ্ছে না। একটা শিশু যখন মৌলমানবিক চাহিদা পূরণ করতে পারবে না, মৌলমানবিক চাহিদার ভিতরে আছে কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই যে শিক্ষাটা, তুমি যদি তোমার খাবার না থাকে তাহলে কি শিক্ষা তোমার নেওয়া সম্ভব হবে? সেজন্য কি করে, স্কুল থেকে ঝরে পড়ার যে হার সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। কারণ স্কুলে যাওয়ার পরিবর্তে সে যদি কাজে যায় তাহলে কি করতে পারবে? সে খাবারের ব্যবস্থা করতে পারবে, সে নিজে খেতে পারবে, পরিবারকে খাওয়াতে পারবে। এই কারণে কিন্তু এই যে বেকারত্বের হার বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু অপরাধ প্রবণতা বেড়ে যায়। আর এই যে স্কুল থেকে ঝরে পড়লেই কিন্তু অপরাধ প্রবণের মানে তখন কিন্তু যেভাবেই হোক তাকে ইনকাম করতে হবে। তারপর হচ্ছে তোমার মাদকের ব্যবহার। এখন কিন্তু শিশুরাও মাদকের ভিতরে কিন্তু অনেক বেশি জড়াই যাচ্ছে, ঠিক আছে? মাদকের ব্যবহার, ইনকাম যখন ছোটবেলা থেকে ইনকাম করা শুরু করে তখন থেকে কিন্তু মাদকের প্রতি আর বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশন থেকে, তারপরে অভাববোধ থেকে কিন্তু মানুষ এই যে মাদকের ব্যবহার শুরু করে দিতে পারে। তারপরে অনুপ্রণ করে, অনেকে দেখো তার সমবয়সী কেউ একজন মাদক নিচ্ছে, সেও কিন্তু মাদকের সাথে জড়িয়ে যেতে পারে।
দারিদ্র্যের অবস্থানগত সীমাবদ্ধতা মতবাদ। এই তত্ত্বে উল্লেখ করা হয়েছে যে অবস্থান ভেদে দারিদ্র্যের তীব্রতা খুব বেশি হয়ে থাকে। এসবের কারণ হলো যে ওই স্থানে সঞ্চয়ের হার কম। কি হয় যে অবস্থান ভেদে কিন্তু দারিদ্রতার তীব্রতা, যে যে অবস্থানে আছে কিন্তু তার এক একজনের অভাববোধ কিন্তু এক এক রকম। সবার কিন্তু সব একই জিনিস কিন্তু সবার ভিতরে অভাববোধ কাজ করে না। আর যাদের অভাব থাকে তারা যেটা ইনকাম করে সেটা কিন্তু খেয়ে ফেলে, তারা কিন্তু সঞ্চয় করে না যে পরবর্তীতে কি হবে, কিভাবে তাদের জীবন পরিচালনা করবে, এগুলো কিন্তু তারা এগুলো খুব একটা বেশি চিন্তা করে না। সেখান থেকে কি হয়, অভাবের যে মানে দারিদ্রের যে অবস্থানগত সীমাবদ্ধতা, এটা কিন্তু কোনোভাবেই সেখান থেকে বের হয়ে আসতে পারে না। ইচ্ছা করলে কিন্তু সে সেখান থেকে বের হয়ে আসতে পারে না। কারণ কি, তাদের একটা সীমাবদ্ধতা আছে, যেটা ইনকাম করে সেটা খরচ করে ফেলে, যেভাবেই হোক সেটা কিন্তু কনজিউম করে ফেলে। তাহলে কি হয়, ওই যে স্থানে সঞ্চয়ের হার কম সেখানে কিন্তু তোমার হচ্ছে নিজের যে অবস্থান এটা কিন্তু কোনোভাবে পরিবর্তন করা সম্ভব হয় না। প্রাকৃতিক সম্পদও কম, তারপরে অত্যন্ত ঘনবসতি, কোনো কিছু আবিষ্কারের যে পরিব্যাপ্ত মানে সেরকম কোনো ইচ্ছা নাই, আবিষ্কারের পরিব্যাপ্ত কম। এছাড়াও অন্যান্য যে কারণ আছে এটার সাথে জড়িত। অবস্থানগত কারণে দারিদ্র্য বৃদ্ধি পায়। এইরূপ অবস্থান সাধারণত আমাদের সমাজে কোথায় দেখা যায়, গ্রাম অঞ্চলে কিন্তু বেশি। তারা কিন্তু খুব বেশি করে না, সঞ্চয় করে না, ইনকাম করে, যেটা ইনকাম করে খরচ করে ফেলে। গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু এমনিতেই সচেতন কম, তারপরেও ইনকামের পরে কিন্তু সঞ্চয়ের যে একটা প্রবণতা এটা কিন্তু তাদের ভিতরে দেখা যায় না। তারপর সবাই কিন্তু ঘনবসতি, আলাদাভাবে করে না, প্রাকৃতিক সম্পদ কম, আর যেটাও আছে সেটা কিন্তু সেইভাবে আহরণ করা হয় না। আর নতুন কিছু যে আবিষ্কার করবে সেটাও কিন্তু কোনোভাবে করতে পারে না। অবস্থানগত কারণে দারিদ্র্য বৃদ্ধি পায়। এইরূপ অবস্থান সাধারণত আমাদের সমাজে কিন্তু গ্রাম অঞ্চলে বেশি। গ্রামাঞ্চলে কোথায়, গ্রামাঞ্চলে কিন্তু বেশি, যে মানুষের সচেতনতা যেখানে কম থাকবে। তাই প্রয়োজন হলো কি, ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস জন্মানো, তাকে স্বাবলম্বী করতে হবে, আত্মবিশ্বাসী করতে হবে, যার মাধ্যমে ব্যক্তি নিজেই তার সমস্যাগুলো দূর করতে পারে। সমস্যা পড়লে তাদের ধারণা যে কোনো একজন সমাধান করবে, মানুষের কাছে যাওয়া, কারণ নিজেরা তো সচেতন না। একজন মানুষ যদি সচেতন না হয়, নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে, সে কিন্তু কোনোভাবে তার সেই যে অবস্থান এখান থেকে কিন্তু বের হয়ে আসতে পারবে না। এই অবস্থানগত সীমাবদ্ধতার মতবাদ থেকে কিন্তু এটা বোঝানো যাচ্ছে যে তার যে লিমিটেশন সেখান থেকে কিন্তু সে কোনোভাবে বের হয়ে আসতে পারতেছে না। সেজন্য সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার তার হিউম্যান ইকোলজি গ্রন্থে এটাকে দুইটি ভাবে দেখাইছে, একটা হচ্ছে শহর এলাকা আর একটা হচ্ছে গ্রাম এলাকা। শহর এলাকায় কি, শহরকে কেন্দ্র করে মূলত এই সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। যে এই যে দারিদ্র্য অবস্থানগত সীমাবদ্ধতার যে শহর অঞ্চলের যে কার্যক্রমগুলো আছে সেটা কিন্তু শহর এলাকার জন্য সীমাবদ্ধ, এটা কিন্তু গ্রামের জন্য না। এটাকে বলা হয় যে জ্ঞানের প্রবাহিত জায়গা বা রাজধানী। রাজধানীতে তো মূলত যে কোনো জিনিসের সম্প্রসারণটা অনেক বেশি। এখানে বিভিন্ন প্রকার দারিদ্র্য লক্ষ্য করা যায়। তার মধ্যে আছে যে বস্তিতে যারা বসবাস করে, এখানে কিন্তু তাদেরকে বোঝানো হয়েছে, যারা বস্তিতে বসবাস করে তাদের কথা বলা হয়েছে। যারা নিম্ন শ্রেণীর মানুষ তাদের মধ্যে প্রবণতা লক্ষ্য করা যায়। এই যে অবস্থানগত যে সীমাবদ্ধতা, এটা কিন্তু নিম্ন শ্রেণীর মানুষ বস্তিতে যারা বসবাস করে তাদের কথা বলা হয়েছে। একটা হচ্ছে গ্রাম অঞ্চল, গ্রাম এলাকার ভিতরে আছে যে গ্রাম হলো জ্ঞান বা প্রযুক্তির সর্বশেষ পর্যায়। গ্রামে এখানে কিন্তু তোমার পড়াশোনার হার কম, শিক্ষার হার কম, এখানে মানুষের আয় কম, উৎপাদিত দ্রব্যের মূল্য কম, যাই উৎপাদন করে সেখানে কিন্তু খুব বেশি তারা তাদের পারিশ্রমিক পায় না, উৎপাদন কম হয়, এবং যেটা যে উৎপাদন করে সেটার মূল্যও কম পায়। অবকাঠামোর অভাব, সুন্দর করে গুছায় সুশৃঙ্খলভাবে করতে হবে, এই জিনিসটা কিন্তু তাদের ভিতরে নাই। মানব সম্পদ উন্নয়নের জন্য চরম বাধা, সেখানে কিন্তু মানুষ সম্পদ হয় না, বোঝা সৃষ্টি হয়। তাই গ্রামের সম্পদগুলো ব্যবহার করা যেতে পারে গ্রামের দারিদ্র্য বিমোচন করা। গ্রামের যে সম্পদ আছে, গ্রামে কিন্তু সম্পদ কম নাই, যে সম্পদ আছে ইচ্ছা করলে কিন্তু সেগুলো কি সমস্যা থেকে সম্পদে পরিণত করা যেতে পারে, তাই না? নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে পারে, যে সম্পদ আছে সেটা ইচ্ছা করলে যে কাজে লাগাতে পারে, ইউটিলাইজ করতে পারে, এবং দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব। তাহলে কিন্তু দারিদ্র্যের যে অবস্থানগত সীমাবদ্ধতা আছে সেখান থেকে কিন্তু বের হয়ে আসতে পারে। আদারওয়াইজ কিন্তু এই যে তাদের যে গণ্ডির থেকে কিন্তু বের হওয়া কোনোভাবেই সম্ভব না। সেজন্য কি করতে হবে, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে হবে, ঘনবসতি থেকে সেখান থেকে যার যার মতো
সুবিধা মতো জায়গায় যে বসতি গড়ে তুলতে হবে, সঞ্চয়ের প্রবণতা বাড়াতে হবে, তাহলেই কিন্তু তাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেখান থেকে বের হয়ে আসা সম্ভব হবে। তাহলে আমরা মোটামুটি দ্বিতীয় অধ্যায় শেষ করে ফেললাম। তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আমি একটা মেল আইডি দিয়েছি, তোমাদের যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমাকে মেল করতে পারো, কল করতে পারো। যতদিন কলেজ না খুলে ততদিন তোমরা তোমাদের মতো পড়াশোনা চালিয়ে যাও। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।